সালটা 1947। ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আগে ব্রিটিশ সরকার দুটো ভাগে ভাগ করতে চায়, একটি হিন্দুস্তান ও অপরটি পাকিস্তান। হিন্দু সম্প্রদায়েরা হিন্দুস্তানেই থাকবে আর মুসলিমরা পাকিস্তানে আলাদা হয়ে যাবে। আর একই সঙ্গে তখন পাঞ্জাবও ভাগ হচ্ছে। আর ভারতবর্ষের সীমান্ত ভাগের এই ভার পড়ে স্যার রিডকেলের ওপরে। তিনি কখনো ভারতবর্ষে আসেননি। সে ভারতবর্ষের মধ্যে এই ধর্ম, ভেদাভেদ, উঁচু জাত নিচু জাত, এত জটিলতা সম্পর্কে সে কিছুই জানত না। এই সব কিছুর আগামাথা সে না জেনেই সে দেশের সীমান্ত ভাগ করে বসে। এর ফলে খুব সাংঘাতিকভাবে শুরু হয়ে যায় হিন্দু আর মুসলিমদের দাঙ্গা। ওইদিকে পাঞ্জাব থেকেও হিন্দুরা ভারতবর্ষে আসতে শুরু করে আর মুসলিমরা পাকিস্তানে যেতে শুরু করে। আর এই সবের মধ্য দিয়ে মানুষ জানোয়ার হয়ে ওঠে। উঁচু জাতিরা নিচু জাতিদের ওপরে অত্যাধিকভাবে অত্যাচার করতে থাকে, যে যার ওপরে জোর খাটিয়ে সম্পত্তি দখল করে নিচ্ছে। বাচ্চা মেয়ে থেকে শুরু করে গর্ভবতী মহিলাদের পর্যন্ত ধর্ষণ করা হয়। তো এরপরে যখন বাংলা ভাগ হয় তখন খুব করে বাংলা আর পাকিস্তানের দিকটা সতর্কতা অবলম্বন করা হয়। সবাইকে আগে থাকতেই নোটিশ দেওয়া হয় যে যখন বাংলা আর পাকিস্তানের সীমান্ত বর্ডার টানা হবে তার আগেই যারা হিন্দুস্তানে থাকতে চায় থাকবে আর যারা পাকিস্তানে যেতে চায় চলে যাবে। আর সীমান্ত বর্ডার হয়ে যাওয়ার পরে সে তুমি হিন্দু হও আর মুসলিম হও, আর কেউ কোনো দিকে পার হতে পারবে না। তো বাংলা আর পাকিস্তানের সীমান্ত বর্ডার ফিনিশিংয়ের জন্য পাকিস্তান সরকারের দিক থেকে মোহাম্মদ ইলিয়াসকে আর হিন্দুস্তানের দিক থেকে প্রফুল্ল মোহনকে এই কাজে ভার দেওয়া হয়। তবে এখানে বলে রাখি, এই প্রফুল্ল আর ইলিয়াস সেই ছোট্টবেলাকার বন্ধু, কিন্তু এখন কার্যসূত্রে একে অপরের শত্রু। তো তারা ভিতরে বন্ধু হলেও সবার সামনে কেউ কাউকে চেনে না। শুধু এই সময়টুকুই কার্যসূত্রে একে অপরের সঙ্গে পরিচয় হয়েছে। তো তারা একে অপরকে বলছে যে হিন্দু মুসলমানের দাঙ্গায় কিভাবে সব শেষ হয়ে গেছে, তাদের আপনজনেরাও তাদের চোখের সামনে ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, তারা কিছুই করতে পারেনি। তো ওপর মহলের আদেশ অনুযায়ী দেবীগঞ্জ আর হলদিবাড়ির মধ্যবর্তী জায়গা দিয়ে বাংলা ও পাকিস্তানের সীমান্ত রেখা যাবে, মানে তার কাটার বর্ডার যাবে। তো সেখানে এরা পুলিশ সহযোগে যায়। তো এরা স্পটে এসে দেখে হলদিবাড়ি আর দেবীগঞ্জের মাঝখানে একটি বাড়ি। তো প্রফুল্ল সচিব অর্থাৎ পুলিশকে জিজ্ঞাসা করে যে ওটা কি। তো সে জানায় যে ওটা একটা কোঠা বা পতিতালয়, বেগম জানের কোঠা। তো প্রফুল্ল বলে ওই কোঠা ভাঙতেই হবে, কারণ ওটার মাঝখান দিয়েই তার কাটার বেড়া যাবে আর ওখানেই একটা চেক পোস্ট বানাতে হবে। তো এই পুলিশটা বলে স্যার একটু ওই কোঠাটার আশপাশ দিয়ে বর্ডার নিয়ে গেলে হয় না? ইলিয়াস বলে আপনারা তো ভয় পাচ্ছেন কেন? সচিব বলে স্যার ওই বেগম জান উনি একেবারে জাতরের মহিলা, ওর হাতেরও লাগাম নেই, মুখেরও লাগাম নেই, আর অনেক বড় বড় জায়গায় ওর হাত আছে। তাই আর কি বেগম জান আইন কানুনের অত তোয়াক্কা করে না। আসলে বেগম জান বিয়ের পরে বেনারস চলে যায়, তারপরে অল্প বয়সে বিধবা হয়ে যায়। তারপরে কেউ বেগম জানকে পতিতালয়ে বিক্রি করে দেয়, সেখানেও বেশি দিন টেকে না। তারপরে সে চলে যায় লখনৌতে, সেখানে সে বাইজি হিসাবে খুব নাম করে। তারপরে বয়স পড়লে এখানে আবার ফিরে আসে। তারপরে সে এই কোঠা খুলে বসেছে। তাছাড়া রংপুরের নবাবের হাত আছে ওই বেগম জানের ওপরে, ওই জন্য সে এখানে জাঁকিয়ে বসতে পেরেছে। আর বেগম জানের আসল নাম কি কেউ জানে না, তাকে সবাই ওই বেগম জান নামেই জানে। তো এমনই একদিন বেগম জানের কাছে একটি ধর্ষিতা মেয়ে আসে, এর নাম শবনম। শবনম এতটাই শক পেয়েছে সে কোনো কথা বলছে না। বেগম জান বলে তোর কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তোকে আমি আশ্রয় দেব। তো এরপরেও শবনম চুপ থাকায় বেগম জান তার গালে একের পর এক চড় মারতে থাকে। তো এরপরেও শবনম একদম চুপ থাকে। অতঃপর শবনমের শরীরে যত শক্তি ছিল সব একত্র করে সে চেল্লাতে থাকে, কাঁদতে থাকে। তার ভিতরে জমে থাকা ফ্রাস্ট্রেশনগুলো সে বার করে দেয়। বেগম জান বলে কাঁদ কাঁদ, ভিতরে সব কষ্টগুলো বার করে দে। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। তো রেডিওতে দেশ স্বাধীনের কথা শুনে এই পতিতালয়ে সবাই খুব আনন্দ উল্লাস করে। তো এখানে একজনকে আসতে দেখি, ইনি একজন মাস্টার আর রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এই মাস্টারের বেগম জানের সঙ্গে বেশ খাতির আছে, সে এখানে যাওয়া আসা করে, এদের দেখভালও করে, ভালো মন্দ পরামর্শও দেয়। তো এখানে বলে রাখি এই পতিতালয়েরই একটি মেয়ে, এই গুলাবি, এ মাস্টারকে পছন্দ করে। তার ইচ্ছা সে একদিন তার দেহ ব্যবসা ছেড়ে দিয়ে এই মাস্টারের সঙ্গে সুখে শান্তিতে সংসার করবে। আসলে এই পতিতালয়ের প্রত্যেকটা মেয়ে কেউ নিজের ইচ্ছাতে আসেনি, সবাই তাদের পরিস্থিতির শিকার। যখন তাদের কোথাও যাওয়ার ছিল না, মৃত্যুই একমাত্র পথ, তখন বেগম জান এদেরকে আশ্রয় দেয় এবং আস্তে আস্তে গড়ে তোলে এই বেগম জানের কোঠা। তো এই কোঠাতে ব্রোকারের কাজ করে এই সুজন, আর এই যে সেলিম সে চৌকিদারের কাজ করে। তার দুটো পোষ্য কুকুর আছে। তো এই সুজন আবার শবনমকে ভালোবাসে। একবার শবনমের ঘরে একটা মাতাল কাস্টমার যায় এবং সে শবনমের সঙ্গে খুব অত্যাচার করে। তো সুজন সেই কাস্টমারকে অনেক মেরেছিল।
তো এখানে এই জ্যোতিকার দুটো মেয়ে আছে, হ্যাঁ অবশ্যই অবৈধ। আর এই যে কলি আর ডলি, এই দুটোর মধ্যে খুবই ভালো বন্ধুত্ব, এমনকি তারা হ্যাঁ বুঝতেই পারছো। আর আছে এদের ঠাম্মা, সে সবার দেখভাল করে ও বাচ্চা কাচ্চাগুলোকে মানুষ করে। তো এমনই একদিন সুজন শবনমকে বলে যে চল না আমরা সংসার করি, এখান থেকে চলে যাই। শবনম বলে কিসের সংসার ভাই, এখানেই আমাদের বাড়ি, এখানেই আমাদের ঘর, এখানেই আমাদের থাকতে হবে। তোর ঘরে দিন রাত লোক আসে, তার সঙ্গে সারা রাত ধরে আমার ভালো লাগে না। শবনম বলে তাকে তো তুই নিয়ে আসিস। সুজন বলে আমি কি করব, আমার তো আনতেই হবে। শবনম আমি তোরে খুব ভালোবাসি রে। এটা শুনে শবনম খিলখিলিয়ে হাসতে থাকে। তো এতে সুজন রেগে যায়। তো শবনম তাকে শান্ত করে এবং তার ঘাড়ে উঠে তার হাতটা নিয়ে তার স্তনে ধরে বলে এটা কি জানিস? এটা দিয়ে মা সন্তানকে দুধ খাওয়ায়। তারপরে সে সুজনের হাত নিচে ধরে বলে এটাও চোখ নাক মুখ গলার মতো দেহের একটা অংশ। এবং সে তার চোখের জল সুজনের মুখে দিয়ে বলে এই চোখের জলের মধ্যেই শুধু তোর রুবিনা আছে। আসলে তার শবনম নামটা বেগম জানের দোয়া। তো রুবিনা সুজনকে বলে যে তুই আমাকে ভালোবাসলে আমাকে বাস, আমার শরীর কখনো চাস নে, ওটা আমার অধিকারের মধ্যে নেই। তো এমনই একদিন কাস্টমার আসলে গোলাপি যেতে চায় না, সে বলে তার পেটে ব্যথা। বেগম জান বলে মিথ্যে কথা বলিস না, যা। কিন্তু গোলাপি যেতেই চায় না। আসলে গোলাপি মাস্টারকে তো ভালোবাসে, সে এই সব কাজ করতে চায় না মন থেকে। তো সে যেতে না চাইলে বেগম জান তাকে মারতে থাকে আর বলে তোর এই প্রেম প্রীতি অন্য জায়গায় গিয়ে করবি, এখানে সব চলবে না। গোলাপি বলে মাস্টারকে তুমি একা খাবে তাই না? তো সে এক চড় খেয়ে যায়। তো আমরা দেখতে পাই দারোগা সহ ইলিয়াস আর প্রফুল্ল আসে। আর দারোগাকে যেহেতু বেগম জান চেনে, তাই সে ভাবে দারোগা অন্যবারের মতোই এখানে খেলা করতে এসছে। তো বেগম জান সেইভাবেই কথা বলছিল। তো দারোগা বলে বেগম জান আমি অন্য বিষয়ে কথা বলতে এসছি। এই যে পাকিস্তানের দিক থেকে ইলিয়াস আর হিন্দুস্তানের দিক থেকে প্রফুল্ল, আপনার এই কোঠার মধ্য দিয়ে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের কাঁটাতার যাবে, তাই আপনার এই কোঠাটা ভাঙতে হবে এবং 1 মাস সময় আছে আপনাদের হাতে, আপনারা অন্য জায়গায় চলে যান। তো এই সব শুনে বেগম জান হাসতে থাকে, কারণ তার মাথায় তো অনেক বড় বড় লোকের হাত আছে, তাছাড়া সে তো এইসব আইনের তোয়াক্কা করে না। প্রফুল্ল বলে আপনি ব্যাপারটা বোধহয় বুঝতে পারেননি, আর কিছুদিনের মধ্যেই আমরা বর্ডারের কাঁটাতার বসানো শুরু করব। হিন্দুরা সব হিন্দুস্তানেই থাকবে আর মুসলিমরা পাকিস্তানে চলে যাবে, কারণ এই কাঁটাতার বসানোর পরে ইন্ডিয়াতে মুসলিমরা আর পাকিস্তানে হিন্দুরা কোনো অবস্থাতেই সুরক্ষিত থাকবে না। কারণ বুঝতেই পারছেন এই সময় এই জায়গাটা দিয়ে বহু মানুষ পার হবে, হিন্দু মুসলিমের দাঙ্গা হবে। তাই ভালোই আপনারা এখান থেকে উঠে যান, সেটাই আপনাদের পক্ষে ভালো হবে। বেগম জান বলে এখানে প্রতিনিয়ত অনেক মানুষ আসে, অনেক উঁচু জাত নিচু জাত সবাই আসে, আর এখানেও অনেক মেয়ে থাকে, উঁচু জাত নিচু জাত, হিন্দু মুসলিম, আর কেউ কিন্তু জাত ধর্ম বাছাবাছি করে কেউ কারোর ঘরে যায় না। ইলিয়াস বলে এ তো সব কোঠাতেই হয়। বেগম জান বলে আপনি যেটাকে কোঠা বলছেন আর মনে মনে বলছেন এটাই আমার দেশ। হ্যাঁ আপনারা কি হিন্দুস্তান পাকিস্তান করছেন আমি জানি না, কিন্তু এখান থেকে আমি সরব না, আর জোর জুলুম করতে আসলে আপনাদের খবর আছে। তো এরা বন্দুক তাক করে, আর তখনই পতিতালয়ের সবাই দা বুটি কুড়ুল যা পায় সব কিছুই নিয়ে এদের উপরে আক্রমণ করে। অতঃপর পুলিশদেরও থেমে যেতে হয়। তো শেষমেশ এরা নোটিশ দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে মাস্টার সেখানে আসে। তো বেগম জান মাস্টারকে বলে মাস্টার তোমার পার্টিতে জানাশোনা আছে না, ওই দুটো হারামজাদাকে এখান থেকে বদলির ব্যবস্থা করো। আমাকে হুমকি দিচ্ছে 1 মাসের মধ্যে নাকি আমার জায়গা ছাড়তে হবে। হ্যাঁ তুমি যা করতে হয় করো, যত টাকা লাগে নিয়ে যাও, আর যদি মেয়ে পাঠাতেও হয় তাও নিয়ে যাও, দরকার পড়লে আমি নিজেও যাব। মাস্টার বলে দেখো বেগম জান এটা খুবই সিরিয়াস কেস, তাই এখানে আমার কিছুই করার নেই, আপনারা এখান থেকে চলে যান, সেটাই ভালো হবে। তো ইলিয়াস প্রফুল্লকে বলে যে ভারত পাকিস্তানের বর্ডার হচ্ছে সে হোক গে, এতে হিন্দু মুসলমানের এক দেশ থেকে অন্য দেশে পার হওয়ার কি দরকার, যে যার ভিটে বাড়ি ছেড়ে কেন যাবে বলতো? প্রফুল্ল বলে দরকার আছে, নয়তো এই দাঙ্গা কখনো থামানো যাবে। পাঞ্জাবে 80 লাখ মানুষ মারা গেছে, আর তুই যাকে পড়াতিস সেই কুসুম, যাকে তুই ভালোবাসতিস, আগের দিন আমাদের বাড়িতে ছুটতে এসেছিল, আমি ঘর থেকে ভয়ে বেরোতে পারিনি। কুসুমের বাবাকে কুপিয়ে আর কুসুমকে একটা পাড়া পুরো ভোগ করেছে। ইলিয়াস বলে আমার গল্পও কম নেই, সেদিন যখন মুসলিমরা ধুতির গিট খুলে দেখছিল তখন তাদের মধ্যেও আমি তোর মুখ দেখতে পাইনি। প্রফুল্ল বলে গল্প কম বললে বল, ধার দিচ্ছি, তবে রাগে থাক, জেদে থাক, ঘৃণায় থাক, নয়তো পারবি না। ইলিয়াস বলে ঠিক আছে, দরকার পড়লে দাঙ্গাও লাগিয়ে দেব। তো এর পরের সিনে দেখতে পাই যে যার ভিটে বাড়ি ছেড়ে দেশান্তর হয়ে যাচ্ছে, হিন্দুরা হিন্দুস্তানে আর মুসলিমরা পাকিস্তানে। হাজার হাজার মানুষ কাতার দিয়ে পার হয়ে চলেছে, আর বেগম যেন মাঝখানে বসে এই সব কিছুই দেখে। সে বুঝতে পেরে যায় মামলা খুব জটিল, তাকে আরও উচ্চ পদস্থ লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো সে রংপুরের নবাবকে তার কাছে ডেকে পাঠায়।
তো বেগম জান নবাবকে সব খুলে বলে যে ওই দুটো অফিসারকে এখান থেকে বদলি করে দিলেই হবে, মারতে হবে না। তো নবাব বলে ওই দুটোকে সরাতে হলে আমাকে দিল্লি যেতে হবে। ঠিক আছে যাব, তুমি চিন্তা করো না বেগম জান। আর হ্যাঁ, তোমার এখানে নতুন কোনো মেয়ে আসলে তাকে পাঠিয়ে দাও। তো বেগম জান আমতা আমতা করছিল। নবাব বলে আমার থেকে কিছু লুকাচ্ছ নাকি? বেগম জান বলে হ্যাঁ সব নাম আছে, কিন্তু ও তো নতুন, আপনার সঙ্গে সেইভাবে ঠিক পারবে না। তাতে কি হয়েছে, আমি বলেছি না এখানে আসা প্রত্যেকটা নতুন মেয়ে আমার জন্য রেখে দেবে প্রথমে। অগত্যা বেগম জান শাবনামকে জোর করে নবাবের কাছে পাঠায়, আর এই দিকে তার কাটা বসানোও শুরু হয়ে যায়। তো একদিন মাস্টার এসে বেগম জানকে বলে যে বুঝতেই পারছো তো, আর কিছুই করার নেই, এখান থেকে তুমি চলে যাও, আমার সরকার আমি নিজেই। মাস্টার বলে তুমি কেন বুঝতে পারছো না, তোমার এই সব ধান্দা ছেড়ে দাও, আমরা চলো না দূরে কোথাও গিয়ে থাকি। বেগম জান বলে আমরা মাস্টার বলে হ্যাঁ প্রথম থেকেই তো আমি তোমাকে বলে সে তাকে চুমু খেতে যায়। আর এই মুহূর্তটা জানালা দিয়ে গোলাপি দেখতে পায়, সে আর সহ্য করতে পারে না, সে সেখান থেকে চলে যায়। আর এইদিকে বেগম জানো মাস্টারকে সরিয়ে দেয় আর বলে তোমার আমাদের সাহায্য করার পিছনে যদি এই মতলব থাকতো তাহলে আমি কখনোই তোমার সাহায্য নিতাম না। এখানে গোলাপি তোমার জন্য জান দিতে পারে, তা জানা সত্ত্বেও তুমি এমন কেন করছো আমি নিজেও জানি না। মাস্টার বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। বেগম জান বলে এখান থেকে বেরিয়ে যাও, আর কোনোদিনও যেন এখানে না দেখি তোমাকে। তো মাস্টার তখন চলে গেলেও রাত্রেবেলা এসে লুকিয়ে গোলাপির সঙ্গে দেখা করে। সে গোলাপিকে উল্টো বোঝায় যে সে নাকি তাদের ব্যাপারেই বেগম জানের সঙ্গে কথা বলতে গেছিল, কিন্তু বেগম জান উল্টে তাকেই তার দিকে আকৃষ্ট করছিল, সে শুধু তাকেই ভালোবাসে। আর গোলাপির তো অন্ধ ভালোবাসা, সে বিশ্বাসও করে নেয়। আসলে এই মাস্টার ঠিক সুবিধার মানুষ নয়। তো ইলিয়াস আর প্রফুল্ল লোক পাঠিয়েছিল ওই বেগম জানের মহল খালি করতে, কিন্তু সে ফিরে এসে এদেরকে জানায় ওরা খুবই খতরনাক লোক হুজুর। আমরা যখন গিয়েছিলাম ওরা তখন সেলিমের কুকুর আমাদের পিছনে লেলিয়ে দেয়, আর বেগম জান বলেছে এরপরেও যদি আমরা যাই তাহলে আমাদেরকে মেরে ওই বর্ডারে ঝুলিয়ে রাখবে আর আপনাদের দুজনকে ওই পতিতালয়ের মাটিতেই পুঁতে রাখবে। তো লোকটা চলে যায়। প্রফুল্ল ইলিয়াসকে বলে আমাদের একবার মিথিলিগঞ্জ যেতে হবে, কারণ সব কাজ তো আর সরকারিভাবে হয় না, কিছু কাজ বেসরকারিভাবেও করতে হয়। তো পরের দিন এরা কবির নামে একজনের কাছে আসে। এর পরিচয় বলতে গেলে এর পৈতেও আসে আর নিচে মুসলমানিও করা আছে, পুরোই ধর্মনিরপেক্ষ, যখন যেই দিকে কাজ পড়ে ও সেই দিকে চলে যায়, আর কাজ হচ্ছে মানুষ মারা, দাঙ্গা বাঁধান। তো প্রফুল্ল কবিরকে বলে যে হলদিবাড়ি আর দেবীগঞ্জের মাঝখানে যে বাড়িটা আছে ওই পতিতালয়, ওটা একটু হটাতে হবে। তোর সঙ্গে পুলিশের লোকও থাকবে, ওদেরকে একটু ভয় দেখাবি, তারপরেও যদি না শোনে গুলি করে মেরে দিবি। পতিতালয়ের মেয়েরা খাওয়া দাওয়া করছে, গ্রাম থেকে তাদেরকে মাংস পাঠিয়েছে। তো খাওয়ার মধ্যেই হঠাৎ একটা চিঠি আসে, কবিরের চিঠি। তো চিঠি পড়েই বেগম জান খাওয়া ছেড়ে দৌড়ে উঠে আসে এবং সে বমি করতে থাকে। তো এরা তো সবাই অবাক হয়ে যায়। তারপরে এই মেয়েদের মধ্যে মোটামুটি পড়াশুনো যারা জানতো তারা চিঠিটা পড়ে এবং তারাও বমি করতে থাকে। আসলে কবির ওই সেলিমের যে দুটো কুকুর ছিল সেই দুটোকে মেরে তাদের মাংস রান্না করে গ্রামের নাম করে এদের কাছে পাঠিয়েছিল, এবং এরা না জেনেই সেই কুকুরের মাংস খেয়ে ফেলেছিল। আর সত্যিটা জানার পরেই তাদের এই অবস্থা। তো পরের সিনেই দেখতে পাই নবাব দিল্লি থেকে বেগম জানের কাছে আসে। তো নবাব বলে সময় বদলাচ্ছে বেগম জান, দিল্লিতে গিয়েছিলাম কোনো লাভ হয়নি, আর কয়েক বছরের মধ্যে এই রাজা নবাব কেউ থাকবে না, আমাদের সম্পত্তিও সরকারি খাতায় চলে যাবে, তুমি অন্য কোথাও চলে যাও, তোমাদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমার কাছে আর নেই। বেগম জান বলে আপনি চলে যান, আমি এই মহলেই থাকবো, মরতে হলে রানীর মতো মরবো, তবু পালাবো না। তো এরপরে সেলিম পতিতালয়ের সব মেয়েদেরকে বন্দুক চালানো শেখাতে থাকে। তো সুজন আর কিছু মেয়েরা সন্ধেবেলা বাজার করে বাড়ি ফিরছিল। তো তারা বুঝতে পারে যে তাদেরকেও পিছু নিচ্ছে, আসলে কবির রায় তার দলবল নিয়ে এদেরকে ফলো করছে। তো এরা সেটা বুঝতে পেরে সেখান থেকে পালাতে থাকে। তো কবিররাও তাদের পিছু করে, অনেক লুকোচুরি হয়। তো একসময় কবির তাদের কথাবার্তা শুনতে পায়। তো সে সেখানে গিয়ে দেখে সেখানে শুধু সুজনই বসে আছে, আর সেই নানান রকম ভয়েসে একা একাই কথা বলছে। সে নিজেই ইচ্ছা করে ধরা দিয়েছে যাতে ওরা পালানোর সময় পায় আর বেঁচে যায়। তো কবির সুজনকেই মেরে ফেলে। তো সুজন মারা যাওয়ায় এরা সবাই কষ্ট পায়। রুবিনা প্রতিহিংসায় জ্বলতে থাকে, সে একেবারে পণই নেয় যে ওদেরকে না মেরে সে ছাড়বে না। বেগম জান বলে এই মহলটা আমি তৈরি করেছি, আর তোরা সবাই একে একে পরে এসছিস, আমি তোদেরকে এতদিন আগলে রেখেছি, কিন্তু আর তোদেরকে আমি সুরক্ষা দিতে পারছি না, তোরা সবাই এখান থেকে চলে যা, পারলে এই মহলের রক্ষা আমি করব, না পারলে আমি মরে যাব। তো এই কথা শুনে এখানকার সব মেয়েরা রেগে যায়। তারা বলে এখান থেকে আমরা কোথায় যাব, এখন যদি আমরা বাড়ি যাই আমাদেরকে বাড়িতে উঠতেও দেবে না, সমাজ আমাদেরকে কোনো সম্মান দেবে না, আর আমাদের জীবনের এই কঠিন পরিস্থিতি থেকে
তুমি তো আমাদের রক্ষা করেছো, তুমি তো আমাদেরকে আশ্রয় দিয়েছো। এই বাড়িটা শুধু তোমার একার নয়, আমাদেরও। এই বিপদের সময় তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না, পালিয়ে যাব না, লড়াই করব, মরতে হলে একসঙ্গেই মরবো। তো এরপরেও বেগম জান এদেরকে চলে যেতে বলে, কিন্তু কেউই যায় না। তো শেষে বেগম জান বলে, আচ্ছা ঠিক আছে, তবে এই বানো আর বুচকিকে এখান থেকে বার করতে হবে, মানে ওখানকার ওই বাচ্চা মেয়ে দুটো। আবার সবকিছু স্বাভাবিক হলে তখন এদেরকে আবার আনা হবে। তো এরপরে রাত্রেবেলা দেখতে পাই গোলাপি চুরি করে বেরিয়ে আসে, সে মাস্টারের সঙ্গে পালিয়ে যাবে। তো মাস্টার গোলাপিকে বলে, তুমি বেগম জানকে চিঠিতে সবকিছুই লিখেছো তো? গোলাপি বলে, হ্যাঁ হ্যাঁ সব লিখেছি। তখনই পিছন থেকে বেগম জান এসে বলে, হ্যাঁ লিখেছে, তবে অনেক কিছুই দেখছি লিখতে ভুলে গেছিস গোলাপি। শুধুই তো দেখলাম কাস্টমার, মাস্টার এদের নিয়েই লিখেছিস। তোকে যে আমি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলাম সেটা তো লিখিসনি। যখন তুই প্রেগনেন্ট ছিলিস তখন সারা রাত জেগে আমি তোকে সেবা করেছি, 4 বার আত্মহত্যা করা থেকে তোকে আমি বাঁচিয়েছি। আর কত কি বলবো, থাক, একটা কথাও তো লিখিসনি না। গোলাপি বলে, কসাইখানাতে পাঁঠাকে আদর করে ঘাস খাওয়ানো, ওটা শুধু ঘাস খাওয়ানোই হয়, আদর করা না। তো এটা শুনে সেলিম রেগে যায় এবং সে গুলি করতে যায়। বেগম জান তাকে থামিয়ে দেয়। তো এরপরে গোলাপিকে নিয়ে মাস্টার চলে আসে এবং দেখতে পাই ওই বাড়ির কাছেই কবির তার লোকজনদের নিয়ে বসে আছে। তো মাস্টার তাকে ইশারায় বলে, আমার জিনিস নোয়া হয়ে গেছে, এবার তুমি যা পারো করো। তো মাস্টার এসে গোলাপিকে একটা ঘোড়ার গাড়িতে তুলে দেয়। গাড়ির মধ্যে একটা লোক আছে। তো মাস্টার গোলাপিকে বলে, তাড়াতাড়ি চলে যাও, আমি বেগম জানকে 2 বার মরতে দেখতে চাই, একবার বেঈমানের গুলিতে আর একবার সত্যি গুলিতে। গোলাপি এইবারে ভেবাচাকা মেরে যায়। সে বলে, আমাদের বিয়ে হবে কবে মাস্টার? মাস্টার বলে, পতিতাদের কাস্টমার হয়, স্বামী না। তো এরপরে ঘোড়ার গাড়িটি ছেড়ে দেয় এবং ভিতরে থাকা লোকটি গোলাপির ওপরে ঝাঁপিয়ে পড়ে। আসলে মাস্টার গোলাপিকে বিক্রি করে দিয়েছে। এই জন্য বলে কাউকে অন্ধ বিশ্বাস আর অন্ধ ভালোবাসতে নেই। তো বেগম জান বাইরে অনেকগুলো আলো দেখে বুঝতে পারে যে পরিস্থিতি এইবারে খারাপ হতে চলেছে। সে জ্যোতিকাকে এসে বলে বানো আর বুচকিকে নিয়ে এখান থেকে চলে যেতে, কিন্তু এরাও যেতে চায় না, বলে মরলে একসঙ্গে মর। আর তখনই বাইরের দিক থেকে গোলাগুলি আসতে থাকে। তখন এক প্রকার এরা ঠেলাগুতো মেরেই এদেরকে বার করে দেয়। আর তারপরেই শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে একের পর এক গুলিবর্ষণ। পতিতালয়ের প্রত্যেকটা মেয়েই পাল্লা দিয়ে যুদ্ধ করে যাচ্ছে। তো এইদিকে জ্যোতিকারা পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। তো দারোগা এইবারে তার পোশাক খুলতে খুলতে এগোতে থাকে। তো জ্যোতিকা কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু দারোগা শোনে না। অতঃপর বুচকি তার মায়ের সামনে এসে দাঁড়ায় এবং সে নিজেই তার গায়ের সমস্ত পোশাক খুলে ফেলে তার মায়ের ইজ্জত বাঁচাতে। এই সিনটা ভেবেছিলাম কেটে দেব, কিন্তু প্রয়োজন আছে। তো এই দৃশ্য দেখে দারোগা হতচকিত হয়ে যায়। সে চরমভাবে লজ্জিত হয়, সে বমি করে ফেলে। কারণ বুচকির বয়সী একটা মেয়ে তার বাড়িতেও আছে, বুচকিও তো তার মেয়ের মতোই। তো সে সব পুলিশদেরকে বলে, রাস্তা ছাড়, রাস্তা ছাড়, এদেরকে এক্ষুনি এখান থেকে যেতে দে। তো এইদিকে কবিরের লোকেরা গুলি চালিয়েই যাচ্ছে, কিন্তু ওদেরকে কোনো রকমে দমানোই যাচ্ছে না। অতঃপর এরা এক গুচ্ছ মশাল নিয়ে তাদের দিকে ধেয়ে যায় এবং তারা ওই মশালগুলো বেগম জানের মহলের মধ্যে ছুঁড়ে দেয় এবং তার সঙ্গে কেরোসিন বোমাও ছোড়ে। আর এর ফলে পুরো মহলের মধ্যে আগুন লেগে যায়। বেগম জান ও সকল মেয়েরা বেরিয়ে আসে এবং তারা বাইরেও সবার সঙ্গে যুদ্ধ করতে থাকে। তো এক সময় সেলিম পড়ে গেলে তার গায়ে এরা আগুন লাগিয়ে দেয়। তো বেগম জানেরা সেলিমকে দেখে চমকে ওঠে। সেলিমের সারা গায়ে আগুন আর সে যন্ত্রণায় এদিক ওদিক ছুটছে। বেগম জান এই দৃশ্য আর সহ্য করতে পারে না। সে সেলিমকে গুলি করে দেয় এবং তাকে মুক্তি দিয়ে দেয়। তো বেগম জানেরা বুঝতে পারে যে তাদের আর উপায় নেই। তারা আস্তে আস্তে ওই জ্বলন্ত মহলের দিকে এগিয়ে যায়। তো এই দৃশ্য দেখে এরা সবাই ভয় পেয়ে যায় যে এরা কি করছে এবারে। তো বেগম জানেরা মহলের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং তারা ওই মহলের সঙ্গেই পুড়ে ছারখার হয়ে যায়। আর এই নির্মম ঘটনার মধ্য দিয়েই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।